আসসালামু আলাইকুম। আমরা আজকে ইনশাল্লাহ একটা নতুন কোর্স শুরু করব। নাম হচ্ছে কোয়ান্টিটি সার্ভেইং। ক্রেডিট হচ্ছে 1.5 পার উইক। কোনটা কাভার হচ্ছে 3 আওয়ার্স। আমরা এই কোর্সের মাধ্যমে যেগুলো শিখবো তা হচ্ছে কোয়ান্টিটি এস্টিমেটস অফ আইটেমস অফ সিভিল ওয়ার্কস সাচ এস বিল্ডিং, ব্রিজ, ট্রাস অর হাইওয়ে, অ্যানালাইসিস অফ রেট অ্যানালাইসিস করা, আর ইউজ অফ সফটওয়্যার ইন কোয়ান্টিটি সার্ভিং। আমি স্পেশালি এখানে মাইক্রোসফট এক্সেলের কাজ কিছু দেখাবো। আর স্পেসিফিকেশন অফ মেটেরিয়ালস অফ কনস্ট্রাকশন প্রজেক্ট, একটা প্রজেক্টে যে মেটেরিয়ালসগুলো ইউজ হয় ওই মেটেরিয়ালসগুলোর স্পেসিফিকেশন কী হয় এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এই কোর্সের মাধ্যমে। তো এই কোর্সের সিলেবাসটা যদি আমরা বলি ছোটো করে, এই কোর্সের মধ্যে আছে ইন্ট্রোডাকশন অফ কোয়ান্টিটি সার্ভিং, স্টাডি অফ ড্রয়িং, বিল অফ কোয়ান্টিটিস, বা সংক্ষেপে আমি অনেক জায়গায় হয়তো বা লিখবো বিউ কিউ, হোয়াট ইজ স্পেসিফিকেশন। একটু আগে যে বললাম যে স্পেসিফিকেশন, মেটেরিয়ালসের স্পেসিফিকেশন, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো যে স্পেসিফিকেশন কী, এটার দরকারটা কী, একটা বিল্ডিংয়ের মেইন আইটেমগুলো কী, রেট অ্যানালাইসিস কী, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তার পাশাপাশি আমরা সেকেন্ড ক্লাসে চেষ্টা করবো যে রিইনফোর্সমেন্ট এস্টিমেশন অফ আরসিসি স্ল্যাব, এটা নিয়ে কথা বলতে, যে একটা আরসিসি স্ল্যাবের মধ্যে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে, কত নম্বর বার কতটুকু লাগবে, লেন্থ কতটুকু হবে, ক্র্যাঙ্ক বার কতগুলো হবে, কতটুকু দিতে হবে, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। কাভার, ক্লিয়ার কাভার, এগুলো নিয়ে কথা বলবো। তারপরে আমরা চলে যাবো ইনশাল্লাহ এস্টিমেশন অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং। একটা বিল্ডিং করতে গেলে আমাদের কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে, ক্র্যাঙ্ক বার কতটুকু লাগবে, প্লেন বার কতটুকু লাগবে, এক্সট্রা বার কতটুকু লাগবে, এগুলোর লেন্থ কতটুকু হবে, টোটাল লেন্থ কতটুকু হবে, এর কত ওয়েট হবে, সবগুলোর এস্টিমেশন আমরা শিখবো। তারপর ইনশাল্লাহ যদি সময় থাকে আমরা আরসিসি স্ল্যাব কালভার্ট এগুলো নিয়ে কথা বলবো। এই জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। আর সবশেষে আমরা রুফ ট্রাস মিড সেমিস্টার পরে আমরা শুরু করবো। আর এক্সকাভেশন অফ রোডে, এই জিনিসগুলো আমরা মিড সেমিস্টারের পরে পড়াশোনা শুরু করব। তো আজকে প্রথম ক্লাসে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ। আপনাদের যে পিডিএফ ফাইল আমি অলরেডি সাপ্লাই দিয়ে দিচ্ছি ওই জিনিসটা, যে রিইনফোর্সমেন্ট এস্টিমেশন অফ আরসিসি স্ল্যাব, একটা স্ল্যাবের রিইনফোর্সমেন্ট কতটুকু লাগবে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। এর মধ্যে আমাদের কয়েকটা ব্রাঞ্চ আছে বা পার্ট করে নিয়েছি আমি প্রথমেই, যে এগুলো রিইনফোর্সমেন্ট পড়তে গেলে যে জিনিসগুলো বেসিক জিনিসগুলো জানা দরকার, বেসিক কনসেপ্টগুলো সেগুলো হচ্ছে কাভার কি, ক্লিয়ার কাভার কি জিনিস, রিইনফোর্সমেন্ট কই ধরনের আছে, রিইনফোর্সমেন্ট কেন দিতে হয় বা ক্লিয়ার কাভারগুলো কেন দিতে হয়, এই হুকের লেন্থের ক্যালকুলেশনগুলো কীরকম, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ পড়াশোনা করবো। এগুলো হচ্ছে আমাদের আজকের লেসন আউটকাম, মানে রিইনফোর্সমেন্ট কেন ইউজ করতে হয়, কই ধরনের রিইনফোর্সমেন্ট আছে, কাভার কি, ক্লিয়ার কাভার কি জিনিস, এবং রিইনফোর্সমেন্টের একটা ক্যালকুলেশন আমি করে দিব আপনাদের। পাশাপাশি ক্র্যাঙ্ক বারের লেন্থ কীভাবে বের করতে হয় এগুলো দেখাই দিব। এবং একটা অ্যাসাইনমেন্ট থাকবে যেটা আপনাদের বাসায় নিজে করতে হবে এবং সাবমিট করতে হবে। এই অ্যাসাইনমেন্টটা আপনাদের নিজেদের করতে হবে এবং নিজেরা সবাই একসাথে একটা ফাইলে করে আবার মেইলে পাঠিয়ে দেবেন। তো আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ, যে রিইনফোর্সমেন্ট এস্টিমেশন অফ আরসিসি স্ল্যাব। প্রথম প্রশ্ন হচ্ছে রিইনফোর্সমেন্ট কী জিনিস। রিইনফোর্সমেন্টকে যদি আমরা স্প্লিট করি দুইটা ওয়ার্ড পাওয়া যায়, যে রিইনফোর্সমেন্ট মানে নতুন করে শক্তি দান করা বা বলবান করা, আগে যা ছিল তা থেকে আরও স্ট্রেংথেনিং করা। আমরা জানি যে কংক্রিট ইজ স্ট্রং ইন কম্প্রেশন, মানে কংক্রিট প্রচুর পরিমাণ কম্প্রেশন নিতে পারে কিন্তু উইক ইন টেনশন, মানে কংক্রিট টেনশন নিতে পারবে না বা টান সহ্য করতে পারবে না। কিন্তু রিইনফোর্সমেন্ট বার যেগুলো আছে সেগুলো উইক ইন কম্প্রেশন বাট স্ট্রং ইন টেনশন, মানে এই রিইনফোর্সমেন্ট বারগুলো টেনশন জোনে প্রোভাইড করতে হয়, মানে যেদিকে টান আছে সেই জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে টান ফিল হবে সেই জায়গাগুলোতে আমরা এই রিইনফোর্সমেন্ট বারগুলো ইউজ করবো। টেনশন জোনগুলোতে আমরা রিইনফোর্সমেন্ট বারও ইউজ করবো। এখন রিইনফোর্সমেন্ট কয় ধরনের আছে, টু টাইপস অফ স্টিল আর ইউজড ইন আরসিসি ওয়ার্কস। একটা হচ্ছে প্লেন রাউন্ড মিল স্টিল, এটা আমি ফিগারে দেখে দিচ্ছি এখানে, একদম প্লেন, স্কেচ করা কিছু নাই। আর একটা হচ্ছে ডিফর্ম বার হচ্ছে এইগুলা যেগুলোর মধ্যে স্কেচ করা আছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই ডিফর্ম বারের দরকারটা কি আমার। ডিফর্ম বারের মেইন পারপাসটাই হচ্ছে কংক্রিটের সাথে স্টিলের সাথে বন্ডিংটা খুব ভালো হয়। কংক্রিটের সাথে স্টিলের বন্ডিং যদি ভালো হয় তখন স্ট্রেংথ বাড়বে। সেজন্য আমাদের এই প্লেন বারের উপরে ডিফর্ম কিছু শেপ দেওয়া হয়, এক একটা কোম্পানির এক এক রকম থাকে। অনেক সময় স্টিল বারগুলোতে স্পেসিফিকেশন দেওয়া থাকে, WW500W এরকম অনেক কিছু লেখা থাকে, এসবগুলো হচ্ছে ডিফর্ম বার। এখন এই জিনিসগুলো এজ এ সিভিল ইঞ্জিনিয়ার সবার একদম মুখস্থ থাকা দরকার, যে 3 সুতা রড, 4 সুতা রড আমরা যেটাকে বলি #3 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই জিনিসগুলো আসলে কি, #3 মানে হচ্ছে 3 সুতা রড, এর মানে কি, এর ডায়ামিটার হচ্ছে 3/8,
400 রড মানে হচ্ছে ডায়ামিটার 4/8, 500 রড মানে হচ্ছে ডায়ামিটার 5/8। আশা করি বাকি সবগুলো এভাবে বুঝতে পারবেন। যত সুতা রড তার ডায়ামিটার হচ্ছে তত বাই 8 ইঞ্চ। এখন এই এরিয়াটা কেন দরকার? আমরা যখন স্টিল এরিয়া হিসাব করবো তখন এই জিনিসটা খুব কাজে লাগবে লেন্থ বের করার জন্য, এবং কতগুলো লাগবে এই জিনিসগুলো বের করার জন্য আমাদের এই এরিয়াগুলো মুখস্থ রাখতে হবে। প্রশ্ন হচ্ছে স্যার এই এরিয়াগুলো কীভাবে বের করতে হয়? এই হচ্ছে আমাদের ডায়ামিটার 3/8 ইঞ্চ। এটাকে যদি আমরা π/4d² এই ফর্মুলাতে অ্যাপ্লাই করি তখন আমরা এই নমিনাল এরিয়া পাবো। ক্যালকুলেটার ইউজ করে দেখতে পারেন। π/4 × d মানে হচ্ছে ডায়ামিটার, π/4 × d² করলে আমাদের এই এরিয়াগুলো বের হবে। এগুলো খুবই সহজ, খুব বেশি কঠিন না, আশা করি সবার মনে থাকবে। 300 রড এরিয়া হচ্ছে 0.11, 400 হচ্ছে 0.2, সবগুলো এক এক করে বাড়তেছে 0.1, 0.2, 0.3, 0.4, 500 রড 0.3, 600 রড 0.4, 700 রড 0.6, 800 রড অ্যাপ্রক্সিমেটলি 0.8 বা 0.79, আর 9 নাম্বার 900 রড যেটা সেটা হচ্ছে 1 ইঞ্চ স্কোয়ার, 1 ইঞ্চ স্কোয়ার। সিমিলারলি 10 রড নাম্বার 10 রড সেটা হচ্ছে 1.27 ইঞ্চ স্কোয়ার। নমিনাল এরিয়া হচ্ছে ইঞ্চ স্কোয়ার। এই স্লাইডের শেষের দিকে আমি আবার দেখাবো যে মিলিমিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার বা মেট্রিক স্কেলে কীরকম হয়। তো প্রথমে আমরা চলে আসি যে আরসিসির কাভার জিনিসটা কি, ক্লিয়ার কাভার জিনিসটা কি। জিনিসটা প্রায় পরীক্ষাতে অনেক ভাইভাতে অনেক প্রফেসররা ধরেন। এই কাভার জিনিসটা কি, খুব সহজ করে যদি বলি, একটা স্ল্যাবের টপ ফাইবার থেকে রেইনফোর্সমেন্ট বারগুলার সেন্টার পর্যন্ত আমরা ধরি ডি বা ইফেক্টিভ ডেপথ। আবার বলতেছি, একটা স্ল্যাবের টোটাল থিকনেসের টপ ফাইবার থেকে রেইনফোর্সমেন্ট বারগুলার যে সেন্টার এই পর্যন্ত আমরা ধরি ডি, ইফেক্টিভ লেন্থ, ইফেক্টিভ ডেপথ ডি। আর এই সেন্টার থেকে মানে রেইনফোর্সমেন্ট বারগুলার সেন্টার থেকে বটম ফাইবার পর্যন্ত যে দূরত্ব ওটাকে আমরা বলবো কাভার। সেন্টার থেকে যে দূরত্ব সেটা হচ্ছে কাভার। আর আউটার ফেস, রেইনফোর্সমেন্ট বারগুলার যে আউটার ফেস মানে বাইরের ফেস থেকে স্ল্যাবের আউটার পর্যন্ত ফেস পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ক্লিয়ার কাভার। সেন্টার থেকে আউটার পার্ট হচ্ছে কাভার, আর আউটার ফেস থেকে স্টিলের আউটার ফেস থেকে স্ল্যাবের আউটার ফেস পর্যন্ত দূরত্বটা হচ্ছে ক্লিয়ার কাভার। এখন স্ল্যাবে কতটুকু হবে, বিমে কতটুকু হবে, এই জিনিসগুলো এখানে আমি আলাদা করে দিয়ে দিছি। যেমন ক্লিয়ার কাভার বিম আর কলামের ক্ষেত্রে হবে 1.5 ইঞ্চ, বিম কলামের ক্ষেত্রে হবে 1.5 ইঞ্চ, আর স্ল্যাবগুলোর ক্ষেত্রে হবে 0.75 ইঞ্চ, আর কাভার হবে 2.5 ইঞ্চ। কাভার হচ্ছে 2.5 ইঞ্চ, আর স্ল্যাবের জন্য হবে 1 ইঞ্চ। এখন যদি মাটির নিচে থাকে যেখানে ওয়াটারে কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে, ওই সকল ক্ষেত্রে এই কাভারগুলো ক্লিয়ার কাভারগুলো আরও বাড়বে, হতে পারে 3.5, কাভারগুলো হতে পারে 3.5। এখন প্রশ্ন হচ্ছে তার বাড়ানো দরকার কি? এই বাড়ানো দরকার হচ্ছে পানি যাতে স্টিলের কন্ট্যাক্টে না আসতে পারে, স্টিলের কন্ট্যাক্টে যাতে না আসতে পারে সেজন্য কাভারগুলো বেশি দেওয়া হয়, ডেপথ একটু বাড়ানো হয়। এখন প্রশ্ন স্যার এই স্টিলগুলার এই কাভার, ক্লিয়ার কাভার এগুলো দেওয়ার দরকারটা কি? প্রথম দরকারি হচ্ছে যে টু প্রোটেক্ট রেইনফোর্সমেন্ট, আমাদের যে রেইনফোর্সমেন্ট বারগুলো আছে ভেতরে এগুলো যাতে প্রোটেক্টেড থাকে, ওয়েদারিং ইফেক্ট যাতে এর মধ্যে না পড়ে। বৃষ্টির পানি অথবা কোনো কারণে যদি ময়েশ্চারটার মধ্যে পৌঁছায় তখন এখানে ওয়েদারিং হবে, করোশন হবে, যার ধরুন স্টিলের স্ট্রেংথ কমে যাবে এবং এই কংক্রিটগুলোর সেগ্রিগেশন ঘটবে, আস্তে আস্তে ভেঙে পড়ে যাবে। এই জিনিসগুলো যাতে এই ঘটনাগুলো যাতে ঘটতে না পারে তার জন্য এই স্টিল বারগুলোর নিচে আর একটু কাস্টিং করতে হয় যাতে এই স্টিল বারগুলা কংক্রিটের ভেতরে থাকে। কারণ কি? সো টু প্রোটেক্ট দ্য রেইনফোর্সমেন্ট স্টিল ফ্রম ওয়েদারিং ইফেক্ট, দ্যাট মিনস দ্য কোরোশন থেকে যাতে সেভে থাকে, সেই জিনিসটার জন্য আমরা এটাকে প্রোটেক্ট করার জন্য এদিকে কাভার দিব। আরেকটা কারণ হচ্ছে যদি স্টিল ময়েশ্চার অথবা পানি যদি স্টিল অ্যাবজর্ব করতে পারে তখন স্টিলের সোয়েলিং ঘটে বা একটু ফুলে যায়, তখন বন্ডিংগুলো নষ্ট হয়ে যাবে, কংক্রিটের সাথে স্টিলের বন্ডিং নষ্ট হয়ে যাবে, এই কংক্রিটের সেগ্রিগেশন ঘটবে, আস্তে আস্তে খুলে বা ঝরে পড়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে প্রোটেক্ট ফ্রম ফায়ার। আমরা জানি যে স্টিলের ফায়ার সাসেপ্টেবিলিটি খুব বেশি, তো ফায়ার থেকে প্রোটেক্ট করার জন্য স্টিলকে এরকম কাভারের মধ্যে রাখতে হয়। দ্য নিড ফর এডুকেট এডুকেশন বিটুইন দ্য স্টিল অ্যান্ড কংক্রিট, স্টিল আর কংক্রিটের বন্ডিং যাতে ভালো হয় এই জন্য এটা এরকম কাভার দিতে হয়। এটা আগে আমি বলছি যে ময়েশ্চার বা পানি যদি কোনো কারণে স্টিলের মধ্যে কোনটাকে আসতে পারে তখন এখানে করোশন ঘটবে এবং বন্ডিংগুলো নষ্ট হয়ে যাবে। বন্ডিং যাতে নষ্ট না হয় সেজন্য এই কাভারগুলো প্রোভাইড করতে হয়। আচ্ছা, এখন কাভার আর ক্লিয়ার কাভার কোন জায়গাতে কতটুকু এগুলো একটাকে বললাম। ক্লিয়ার কাভার বিম কলমের 1.5, স্ল্যাবের জন্য 0.75, কাভার হবে 2.5 ইঞ্চ আর স্ল্যাবের জন্য 1 ইঞ্চ।
আর যদি ওয়াটারে কন্ট্যাক্টে থাকে মানে সাবস্ট্রাকচার যদি হয় ওই সকল জায়গাতে কাভারগুলো আর একটু বাড়বে, 3.5 থেকে 1.5 এরকম হবে। এখন রিইনফোর্সমেন্ট হুক এরকম বেন্ডিং কেন করতে হয় বা কতটুকু করতে হয়, এটা যদি আমাদের মেইন বার হয় আর যদি আমাদের স্টিরাপ হয়, এই ডিবি মানে হচ্ছে ডাই অফ দ্য বার, ডিবি মানে হচ্ছে ডাই অফ দ্য বার, এতটুকু ডায়ামিটার বা স্টিলের ডায়ামিটার। এই ডায়ামিটার যত তার সাথে 9 থেকে 12 গুণ লম্বা করে দিকে রাখতে হবে, ক্র্যাঙ্ক করতে হবে, ভাগাতে হবে। ইন আরসিসি ওয়ার্ক রিইনফোর্সমেন্ট আর ইউজড ইন কংক্রিট টু টেক টেনশন। আমি একটু আগে বলছিলাম যে আমাদের রিইনফোর্সমেন্ট বারের কাজ হচ্ছে টেনশন রেসিস্ট করা, আর কংক্রিটের কাজ হচ্ছে কম্প্রেশন রেসিস্ট করা। মেইন পারপাসই হচ্ছে আমাদের টেনশনগুলো যাতে রেসিস্ট করতে পারে। টু অ্যাচিভ দ্য গুড পারফরমেন্স, আমাদের এই টেনশনকে রেসিস্ট করা, পারফরমেন্স বৃদ্ধি করার জন্য আমাদের এই স্ট্রং বন্ডিং দরকার বিটুইন কংক্রিট এবং স্টিল। হুকস আর প্রোভাইডেড এট দ্য এন্ড অফ অল দ্য রিইনফোর্সমেন্ট বার, প্রত্যেকটা রিইনফোর্সমেন্ট বারের এন্ডের মধ্যে একটা হুক প্রোভাইড করতে হয়। টিপিক্যালি লেন্থ, এই যে লেন্থ, হুকের লেন্থ সেটা হচ্ছে 9 থেকে 12 ডিবি, ডিবি মানে হচ্ছে ডাই অফ বার। আপনি এখানে স্টিরাপ যে ডায়ামিটারে দিবেন তার 9 থেকে 12 গুণ পর্যন্ত দিকে লেন্থ ইনক্রিজ করতে হবে। So where dB is the diameter of the hook bar, এখানে একটা ফিগার দেওয়া আছে। তারপর আমরা চলে যাবো যে টাইপস অফ রিইনফোর্সমেন্ট ইউজড ইন স্ল্যাব। কয় ধরনের রিইনফোর্সমেন্ট আছে যেগুলো আমরা স্ল্যাব ইউজ করি। এটা হচ্ছে স্ট্রেইট, যেগুলো বুটুমের মধ্যে লাই করতে হয়, শোয়াতে হয়। আমি এখান থেকে যদি দেখেন দ্বিতীয় যে বারটা আছে দেখবেন স্ট্রেইট একদম নিচের দিকে বুটুমের দিকে শোয়ানো, এই জিনিসটা হচ্ছে স্ট্রেইট বার। আর এর পাশে যেটা আছে দেখেন এই পর্যন্ত নিচে বুটুম পর্যন্ত আছে, তারপর একটা স্পেসিফিক হাইটে গিয়ে আবার ক্র্যাঙ্ক তৈরি হয়েছে, এই জিনিসটা নাম হচ্ছে ক্র্যাঙ্ক বার বা বাঁকানো বার। লাইস টপ অ্যান্ড বটম ডিপেন্ডিং অন ক্র্যাঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে এগুলা উপরে হতে পারে, নিচে হতে পারে। আর এই ক্র্যাঙ্ক বারের মাঝে 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 কিছু এক্সট্রা টপ বার দিতে হয় টেনশন রেজিস্ট করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে স্যার কখন আমরা নিচ দিক দিয়ে রিইনফোর্সমেন্ট দিব, কখন আমরা উপর দিক দিয়ে দিব? সবগুলোর জন্য একই অ্যান্সার, টেনশন যেদিকে হবে সেই দিকে আমাদের রিইনফোর্সমেন্ট বার প্রোভাইড করতে হবে। এই যদি আমরা একটা স্ল্যাব কনসিডার করি, স্ল্যাবের যেদিকে কলামগুলো থাকে কলামের উপরের পোর্শনে টেনশন থাকে। আবার বলতেছি কলাম যেদিকে থাকবে তার উপর যে স্ল্যাব, কলামের উপর যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের উপরের পোর্শনের দিকে থাকবে টেনশন বা টান থাকবে। দ্যাটস ওয়াই কলাম যেদিকে আছে তার উপর দিকে হবে আমাদের এই বারগুলো। এই জন্য আমাদের একটু ক্র্যাঙ্ক করতে হবে, মানে বুটুমে যেটা আছে সেটাকে একটু বাঁকা করে উপর দিক দিয়ে নিতে হবে, তো উপরে টেনশনটা রেসিস্ট করতে পারে। আর কলাম টু কলামের মাঝখান দিয়ে জায়গাটার মধ্যে আমাদের এই লোয়ার পার্টে টেনশন থাকে। দ্যাটস আমাদের এই পার্টগুলোতে কলাম টু কলামের মাঝখানের পার্টটাতে আমাদের বুটুমের দিকে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। এবং এই রিইনফোর্সমেন্ট প্রোভাইড করার আগেই আমাদের এরকম এই ক্লিয়ার কাভার, যেটা বলতেছি আমি প্রথম ফিগারে দেখেছি ভালো করে, ক্লিয়ার কাভার কী জিনিস। এই ক্লিয়ার কাভারটা এনশিওর করার জন্য অনেক সময় ছোটো ছোটো ব্লক প্রোভাইড করতে হয় যাতে এইদিকে একটু ক্লিয়ার কাভার থাকে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের স্ল্যাবে 3 ধরনের বার ইউজ করা হয়। একটা হচ্ছে স্ট্রেইট বার যেটা বুটুমে থাকে, তারপর হচ্ছে ক্র্যাঙ্ক বার যেটা বুটুমে থাকবে টেনশন জোনের কলাম টু কলামের মাঝখানে, আর কলামের উপরের দিকে থাকবে। আর একটা হচ্ছে এক্সট্রা টপ, এই যে ক্র্যাঙ্ক বারগুলো আছে বারগুলোর মাঝখানে কিছু এক্সট্রা বার দিতে হয় টেনশনকে রেসিস্ট করার জন্য। রুলস ফর স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউশন। এখন আপনি এই একটা স্ল্যাবের মধ্যে রিইনফোর্সমেন্টগুলো কীভাবে ডিস্ট্রিবিউট করবেন? নাম্বার 1, স্টার্ট উইথ স্ট্রেইট বার অ্যান্ড এন্ড উইথ স্ট্রেট বার। শুরু করবেন একটা স্ট্রেট বার দিয়ে এবং শেষও করবেন একটা স্ট্রেট বার দিয়ে। ক্র্যাঙ্ক বার আর ইন বিটুইন স্ট্রেট বার, ক্র্যাঙ্ক যে বারগুলো আছে বারগুলো এগুলো স্ট্রেট বারগুলো মাঝখানে থাকবে। এদিকে যদি একটা স্ট্রেট বার থাকে, এদিকে যদি একটা স্ট্রেট বার থাকে, দুটো মাঝখানে থাকবে ক্র্যাঙ্ক বার, দুটো মাঝখানে থাকবে স্ট্রেট বার। যেমন এখানে একটা স্ট্রেট বার, এখানে একটা স্ট্রেট বার, তার মাঝখানে থাকবে এরকম একটা ক্র্যাঙ্ক বার। 3 নম্বর হচ্ছে এক্সট্রা টপস আর ইন বিটুইন ক্র্যাঙ্ক বার। এই যে এদিকে একটা ক্র্যাঙ্ক বার আছে, এদিকে আর একটা ক্র্যাঙ্ক বার আছে, তাদের মাঝখানে এদিকে এক্সট্রা বারগুলো দিতে হবে। হয়তো আপনারা আমার কার্ডসও দেখতে পারতেছেন, এদিকে একটা ক্র্যাঙ্ক বার, এদিকে একটা ক্র্যাঙ্ক বার। যদি আমাদের এক্সট্রা বার হিসাব করে দেখতে হয় যে না আমাদের এদিকে এক্সট্রা বার দিতে হবে, তখন এই ক্র্যাঙ্ক বারগুলোর মাঝখানে দিতে হয়। আচ্ছা, এখন অনেক সময় দেখবেন যে বিভিন্ন স্পেসিফিকেশন বা ড্রয়িংয়ের মধ্যে লেখা থাকে যে #3@6। এর মানে কি? এর মানে হচ্ছে #3 মানে হচ্ছে 3 সুতা রড, #3 মানে হচ্ছে 3 সুতা রড, @6 ইঞ্চ মানে হচ্ছে 3 সুতা রড 6 ইঞ্চি, সিসি মানে হচ্ছে সেন্টার টু সেন্টার, মানে 3 সুতা রড 6 ইঞ্চি পর দিতে হবে। এই সিম্বলটা মানে হচ্ছে
300 রড 6 ইঞ্চ পর দিতে হবে। আচ্ছা, #3 at 6 inch center to center alternately cranked মানে হচ্ছে #3 bars are distributed at bottom with a space of 6 inch। এখানে যদি আমরা ফিগারটা দেখি, এই যদি হয় একটা বার, তো এই বার থেকে এর পরবর্তী বারের স্পেসিং মধ্যবর্তী দূরত্ব হবে 6 ইঞ্চ। 2#3 কথাটার মানে কি? #3 মানে হচ্ছে আমি একটু আগে বললাম যে 300 রড, আর 2#3 মানে হচ্ছে দুইটা 300 রড এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্কড। কথাটা মানে হচ্ছে দুইটা 300 রড বার্স আর প্লেসড ইন বিটুইন ক্র্যাঙ্ক বার। এই যদি হয় একটা ক্র্যাঙ্ক বার, এটা যদি হয় একটা ক্র্যাঙ্ক বার, তাদের মাঝখানে দুটো এক্সট্রা টপ বার দিতে হবে। তার মানে আমরা বুঝলাম শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে কোনো কিছু যত লেখা থাকবে তত সুতা রড, আর হ্যাশট্যাগের আগে নাম্বার প্রোভাইড করা হয় যে কয়টা রড, 2টা 3টা 4টা 5টা কতগুলো প্রোভাইড করতে হবে। এখন যদি আমরা একটা টপ ভিউ দিয়ে দেখি একটা স্ল্যাবের, যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই নিচের দিকের লোয়ার পার্টে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্ট্রেইট বার, আর উপরের দিকে বারগুলোকে আমরা এভাবে ডট ডট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সেগুলো হচ্ছে ক্র্যাঙ্ক বার। আর ক্র্যাঙ্ক বারের মাঝখানে দেখবেন শুধুমাত্র দুটো ক্র্যাঙ্কের মাঝখানে পোর্শনে দেখবেন যে কিছু এক্সট্রা টপ বার আছে, ভালো করে যদি এই ফিগারটা লক্ষ্য করেন, এই একটা ক্র্যাঙ্ক, তারপর আর একটা ক্র্যাঙ্ক, আর তাদের মাঝখানে একটা প্লেন স্ট্রেইট বার আছে। তো আমরা যদি এখানে দুইটা এক্সট্রা বার দিই, একটা প্লেনের বামে থাকবে, একটা ডানে থাকবে। জিনিসটা এখন ভালো করে দেখানো হয়েছে। এই ওইটার প্ল্যান ভার্সনটাই হচ্ছে এটা। ভালো করে একটু যদি লক্ষ্য করেন, এই যে ছোটো ছোটো বারগুলো আছে এগুলো হচ্ছে এক্সট্রা টপ, আর স্ট্রেইট প্লেন যে বারগুলো হচ্ছে এই জিনিসগুলো, আর এগুলো স্পেসিং আমরা দেখেছিলাম ওটাকে 6 ইঞ্চ। স্ট্রেট বার থেকে একবার 6 ইঞ্চ, এটা থেকে এটা 6 ইঞ্চ। এখন প্রশ্ন হচ্ছে যে স্ট্রেট বার যেটা আছে সেটা তো খুব সহজে হিসাব করা সম্ভব, লেন্থ হিসাব করলেই বের হয়ে যাবে, কিন্তু ক্র্যাঙ্ক বারের লেন্থ আর স্ট্রেট বারের লেন্থ কোনোদিন সমান হবে না। কেন সমান হবে না? কারণ হচ্ছে এই যে আপনি ক্র্যাঙ্ক করবেন তার দরুন লেন্থ কিছুটা বেশি লাগবে, এই ক্র্যাঙ্ক করার কারণে লেন্থ কিছুটা বেশি লাগবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার কতটুকু বেশি লাগবে, বা এই ক্র্যাঙ্কে কতটুকু পছন্দ করা লাগবে। এখানে একটা ফিগার যদি ভালো করে দেখেন আপনারা ভালো করে বুঝতে পারবেন খুব সহজেই। এই দিকের টোটাল যে স্প্যান লেন্থ আছে, আই মিন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই লেন্থের L/3 বা 33% পর্যন্ত এরকম ক্র্যাঙ্ক করতে হয়। 33% পর্যন্ত আমাদের এরকম ক্র্যাঙ্ক করতে হয়। তো এই ক্র্যাঙ্ক করলাম, কিন্তু এখন এই যে ক্র্যাঙ্ক করলাম, লিনিয়ার ডিস্টেন্স ছিল ডি, কিন্তু এরকম ক্র্যাঙ্ক করলে কতটুকু ডিস্টেন্স হবে? আমরা জানি ভূমি যদি ডি হয় তখন অতটুকু হবে d/cos 45 অথবা সাইন 45, দুটোর মানে কি। সো এই ক্র্যাঙ্ক করা যদি লিনিয়ারলি হয় ডি, কিন্তু এরকম ইনক্লাইন্ড হবে d/cos 45। d/cos 45 মানে হচ্ছে 1.42 ডি। আগে যদি থাকতো 100 সেন্টিমিটার যদি হয় এই ডি এর মান, তো আমাদের এরকম ক্র্যাঙ্ক করতে হবে 142 সেন্টিমিটার। আমি হয়তো বুঝতে পারছি আপনাদের যে এই লিনিয়ার ডেপথ, এই লিনিয়ার ডিস্টেন্সটা যদি হয় ডি, তাহলে এরকম ক্র্যাঙ্কের লেন্থ হবে 1.42 ডি। মানে আগে যদি হয়তো 100, এখন হবে 142। সো এই লিনিয়ার বা স্ট্রেইট বারগুলোর হিসাব করা খুবই সহজ। লেন্থ অফ স্ট্রেইট রিইনফোর্সমেন্ট এল, আর লেন্থ অফ ক্র্যাঙ্ক রিইনফোর্সমেন্ট হবে টোটাল লেন্থ আমি ধরলাম এল, তার থেকে এই ডি বাদ দিলাম, এই ডিও বাদ দিলাম, এদিকে ডি বাদ দিলাম, এদিকে ডি বাদ দিলাম। বাদ দেওয়ার পর এখানে যে ক্র্যাঙ্ক করছি এই ক্র্যাঙ্কগুলো যোগ করলাম দুই পাশে, d/cos 45, এখানে d/cos 45। তো প্লাস মাইনাস করার পর 1.42 থেকে 1 চলে গেলে 0.42 ডি। তার মানে আমরা বুঝতে পারলাম লেন্থ অফ দ্য ক্র্যাঙ্ক রিইনফোর্সমেন্ট হবে স্ট্রেট বারের লেন্থ, তার সাথে এক্সট্রা হবে যতগুলা ক্র্যাঙ্ক আছে আমার, এই এন হচ্ছে নাম্বার অফ ক্র্যাঙ্ক, যেমন এখানে আছে দুইটা, একটা দুইটা, যেমন এখানে 2 ইন্টু হবে 0.42 ডি। মানে এই যে ক্র্যাঙ্কের লেন্থের সাথে যতগুলা ক্র্যাঙ্কের লেন্থের সাথে 0.42 গুণ, তার সাথে কতগুলো ক্র্যাঙ্ক আছে সেই নাম্বারটা গুণ করতে হবে, করলে আমাদের এই ক্র্যাঙ্কের লেন্থগুলো বের হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা স্ট্রেট বারের লেন্থ কীভাবে বের করতে হবে, একটা ক্র্যাঙ্ক বারের লেন্থ কীভাবে বের করতে হবে। সহজ কথায় যদি বলি, ক্র্যাঙ্ক বারের লেন্থ হবে স্ট্রেট বারের লেন্থ, তো সবটাই হবে প্লাস এন, মানে কতগুলো ক্র্যাঙ্ক আছে, যেমন এখানে একটা ক্র্যাঙ্ক আছে, দুটো ক্র্যাঙ্ক আছে, যদি কলাম আরও কয়েকটা থাকে তখন ক্র্যাঙ্কের সংখ্যা আরও বাড়বে, তখন এই কতগুলো ক্র্যাঙ্ক বা বাঁকানো আছে সেই জিনিসগুলো আমাদের এখানে লেখা লাগবে, ইন্টু 0.42, তার সাথে এই লিনিয়ার ডিস্টেন্স ডি বা হরাইজন্টাল ডিস্টেন্স ডি।
আর এই ডিস্টেন্সটা হচ্ছে ইনক্লাইন ডিস্টেন্স। আশা করি এখন আপনারা সবাই লেন্থ অফ লিনিয়ার বা স্ট্রেট বারের লেন্থ আপনারা সহজ হিসাব করতে পারবেন এবং ক্র্যাঙ্ক বারের লেন্থগুলোও হিসাব করতে পারবেন। নাম্বার অফ রিইনফোর্সমেন্ট আমরা একটা ক্যালকুলেশন, ম্যানুয়াল ক্যালকুলেশন আপনাদের দেখাবো এখন। ধরি এদিকে একটা স্ল্যাবের লেন্থ হচ্ছে 76 ইঞ্চ আর এদিকে হচ্ছে 30 ইঞ্চ। তো এখন আমাদের হিসাব করতে হবে এখানে আমাদের কতগুলা রিইনফোর্সমেন্ট দিতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলো আমরা কতগুলা প্রোভাইড করবো এখানে। তো প্রোভাইড করার আগেই একটু বলে রাখি যে স্ল্যাবের এদিকে 2 ইঞ্চ, এদিকে 2 ইঞ্চ, এদিকে 2 ইঞ্চ, সব দিকে 2 ইঞ্চ গ্যাপ রাখতে হয়। রাখার পর এখন আমাদের নাম্বার অফ স্ট্রেট বারগুলো কতগুলো লাগবে বের করার সিস্টেম হচ্ছে টোটাল যে 76 মিটার লেন্থ আছে তার থেকে এদিকে 2 ইঞ্চ বাদ, এখান থেকে এতটুকু 2 ইঞ্চ বাদ, এখান থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি মানে 4 ইঞ্চ বাদ। এটা আছে আমাদের ইঞ্চ থেকে আমাদের ফিটে নিতে 12 দ্বারা ভাগ করা লাগবে, 12 দ্বারা ভাগ করলাম। আর একটা জিনিস হচ্ছে আমাদের যে গ্যাপগুলো আছে তার সাথে একটা 1+1 করতে হয়। ধরেন আপনি 10 মিটার আপনার স্পেস আছে, তো প্রত্যেক 1 মিটার পর একটা গাছ লাগাবেন। আপনি কয়টা গাছ লাগাতে পারবেন? অনেক হয়তো আনসার দেবেন 10, কিন্তু না, 10 মিটার একটা লেন্থে 1 মিটার পর আপনি 11টা গাছ লাগাতে পারবেন। এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছেন। তার মানে আমাদের এখানে স্পেসিং যত হবে তার সাথে 1 যোগ করা লাগবে নাম্বার অফ স্ট্রেট বার। এখানে আমাদের বের হলো 72কে 12 দ্বারা ভাগ করলে ভাগ করার পরে 1 যোগ করলে 6.17, যেটা 6.16 তো আপনি প্রোভাইড করতে পারবেন না, এটাকে আপনার রাউন্ড আপ করা লাগবে। তার মানে আপনাকে 7টা রিইনফোর্সমেন্ট বার প্রোভাইড করা লাগবে। এখন প্রথমে বলছিলাম আমি যে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করে সিস্টেমটা কি, প্রথমে একটা লিনিয়ার বার, শেষে একটা লিনিয়ার বার এবং তাদের মাঝখানে ক্র্যাঙ্ক বারগুলো থাকবে। তার মানে আমাদের যতগুলা লিনিয়ার বার থাকবে তার চেয়ে একটা কম থাকবে হচ্ছে ক্র্যাঙ্ক বারগুলো। আমাদের যতগুলা লিনিয়ার বার থাকবে তার চেয়ে একটা কম থাকবে হচ্ছে ক্র্যাঙ্ক বারগুলো। আশা করি সবাই বুঝতে পারছেন এই হিসাবটা, যে লিনিয়ার বারের নাম্বার কতগুলো হবে, কতগুলা বার আমাদের প্রোভাইড করা লাগবে, এই হিসাবটা আশা করি সবাই বুঝতে পারছেন। তার আগে শিখেছি আমি যে কীভাবে লেন্থ বের করতে হয় এবং কীভাবে নাম্বার বের করতে হয়। এখন হচ্ছে 2 নাম্বার 3 বা 313 এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। এর মানে কি, ওটাকে বলছিলাম 2 মানে হচ্ছে দুইটা, হ্যাশট্যাগ দিয়ে 3 লেখা মানে হচ্ছে 313 এক্সট্রা টপ। এক্সট্রা টপগুলো কোথায় প্রোভাইড করতে হয়? ক্র্যাঙ্কের মাঝখানে। যেহেতু দুইটা, তো আমাদের এইটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক, একটাকে দেখেছিলাম আমি যে এইগুলো হচ্ছে স্ট্রেট বারের সিম্বল আর ডটগুলো হচ্ছে ক্র্যাঙ্ক বারের সিম্বল। তো এখন বলা আছে, আমি যখন একটা এক্সট্রা বারের কথা বলছিলাম তখন বলছিলাম যে ক্র্যাঙ্ক বারগুলোর মাঝখানেই এক্সট্রা বারগুলো প্রোভাইড করতে হয়। এদিকে একটা ক্র্যাঙ্ক বার আছে, এখানে একটা ক্র্যাঙ্ক বার আছে, তো তাদের মাঝখানে আমাদের এই এক্সট্রা টপ বারগুলো প্রোভাইড করতে হবে। তো এই একটা ফিগারের মাধ্যমে আমি সবগুলো একবার একসাথে দেখানোর চেষ্টা করছি যে 76 মিটার লেন্থ আর 76 ইঞ্চ আর 30 ইঞ্চ এই লেন্থ আর উইডথের এই স্ট্রেট বারগুলো হচ্ছে এই জিনিসটা, আর ডটেড লাইনগুলো হচ্ছে ক্র্যাঙ্ক বার, আর এই ছোটো ছোটো লাইনগুলো হচ্ছে এক্সট্রা টপ বার, যেগুলো প্রয়োগ করতে হবে ক্র্যাঙ্ক বারের মাঝখানে। আচ্ছা, এখন নাম্বার অফ এক্সট্রা বার কতগুলো লাগবে? স্পেস অ্যাভেলেবল অন এক্সট্রা টপ যেগুলো আছে ওগুলোর জন্য কতগুলো স্পেস আছে, তার সাথে নাম্বার অফ এক্সট্রা টপ কতগুলো করে দিতে হবে, প্রত্যেকটা ক্র্যাঙ্কে কতগুলো দিতে হবে। ক্র্যাঙ্ক টু ক্র্যাঙ্ক স্পেসিং আছে কতগুলো, এখন 2টা করে দেওয়া আছে। তো আমাদের স্পেস যতগুলো আছে তার সাথে 2 গুণন স্পেস কতগুলো আছে, নাম্বার অফ ক্র্যাঙ্ক বার তার চেয়ে 1 মাইনাস করলে স্পেসগুলো বেরোবে। ধরেন আপনার কাছে 3টা লাঠি আছে, 3টা লাঠি যদি আপনি প্লেস করেন তো আপনার গ্যাপ পাওয়া যাবে 2টা। সিমিলারলি এখানে ক্র্যাঙ্ক বার আপনার যতগুলো আছে তার চেয়ে 1 কম হবে আপনার স্পেস অ্যাভেলেবল। তো এই স্পেস অ্যাভেলেবল যতগুলো আছে তার সাথে 2 গুণন করলে আপনার নাম্বার অফ টপ বার বের হয়ে যাবে। আশা করি এতটুকু সবাই ইজিলি বুঝতে পারছেন। তারপরে আমরা চলে যাচ্ছি, একটু আগে আমি এই জিনিসগুলো ওখানে দেখেছিলাম, সেগুলো দেখেছিলাম ইঞ্চ স্কোয়ারে, যে 300 রড বলছিলাম যে ডায়ামিটার হচ্ছে 3/8 আর এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চ স্কোয়ার। তো এই জিনিসগুলো এখানে ASTM স্ট্যান্ডার্ডে বলা আছে মিলিমিটার এককে। 300 রড মানে হচ্ছে নাম্বার 10, 300 রড মানে হচ্ছে 10 মিলিমিটার ডায়ামিটার, 400 রড মানে হচ্ছে 13, 500 রড মানে হচ্ছে 16। আর এগুলার ইউনিট ওয়েট কত, মানে প্রতি একক ফিটে, মানে আমি যদি বলি 300 রডের 1 ফিটের ওজন হবে 0.376 পাউন্ড। আশা করি সবাই বুঝতে পারছেন। সিমিলারলি 300 রডের জন্য 1 মিটার লেন্থের জন্য এর ওজন হবে 0.561, মানে প্রায় আধা কেজি। 1 মিটার 300 রডের ওজন হবে প্রায় আধা কেজির মতো। এই জিনিসগুলো এখানে লেখা আছে, এগুলো
কাজে লাগবে। যখন আপনি, আমি যেভাবে হিসাব করে শিখিয়েছি যে কীভাবে লেন্থ বের করতে হয়, কীভাবে নাম্বার বের করতে হয়, কীভাবে এক্সট্রা ক্র্যাঙ্ক আর স্ট্রেট বারগুলো বের করতে হয়, সবগুলো যখন বের করবেন তো তখন আপনি এই লেন্থ পাবেন। এই লেন্থের সাথে এই ইউনিট ওয়েটগুলো গ্রহণ করলে আপনার টোটাল কত কেজির বা কত পাউন্ড রড লাগবে এগুলো বের হয়ে যাবে। তখন আপনি বাজার থেকে কিনতে পারবেন। এগুলো এক্সেল খুব সহজে করা যায়, আমি ইনশাল্লাহ সময় পেলে সবগুলো দেখাই দেবো। তার মানে আমাদের প্রথম বের করতে হবে যে আমাদের লেন্থ কতটুকু, লঙ্গার ডিরেকশনে কতটুকু, শর্টার ডিরেকশনে কতটুকু, রেইনফোর্সমেন্ট বার লাগবে কয়টা, এই জিনিসগুলো বের করা লাগবে। বের করে টোটাল আমাদের লেন্থ কত হবে এটা বের করা লাগবে। ওই লেন্থের সাথে তখন আমরা যদি এই ইউনিট ওয়েটের গুণন করি, পাউন্ড পার ফিট এই জিনিসটা যদি গুণন করি, তখন আমরা কত কেজি ওজন আমাদের রেইনফোর্সমেন্ট বারের সেটা বের হয়ে যাবে। ওইটা যখন আমরা মিস্ত্রিকে প্রোভাইড করবো তখন মিস্ত্রি বলতে পারবে যে আমাদের এত কেজি লাগবে, বা বাড়ির ওনারকে যখন আমরা প্রোভাইড করবো ওনার বলতে পারবে যে আমাদের এত কেজি রড লাগবে, তখন আপনি ওই ওনার কিনে দিতে পারবে। তো আমরা আশা করি আজকের এই ক্লাসে স্ট্রেট বারের হিসাব, ক্র্যাঙ্ক বারের হিসাব, এক্সট্রোটপ বারের হিসাবগুলো কীভাবে করতে হয়, নাম্বার কীভাবে বের করতে হয়, এই জিনিসগুলো মোটামুটি শিখলাম। আর পাশাপাশি আজকের ক্লাসের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই বার সাইজগুলোর ডায়ামিটার কত আর ইউনিট লেন্থের মাস কত, এই জিনিসগুলো একদম মুখস্থ করে রাখতে হবে। আর এখন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই একটা ওয়ালের, মেশিনারি ওয়ালের উপর একটা স্ল্যাব দেওয়া আছে, ওই স্ল্যাবের স্ট্রেট বারের লেন্থ কতটুকু, স্ট্রেট বার কতগুলো লাগবে এবং এক্সট্রা বার কতগুলা লাগবে, এই জিনিসগুলোর হিসাব করা লাগবে। এবং টোটাল হিসাব করার পরে এরকম একটা টেবিল করা লাগবে। আমি আপনাদের সাথে এখানে করে দেওয়া আছে। টোটাল লেন্থগুলো হিসাব করবেন, শুধুমাত্র লেন্থগুলো হিসাব করবেন। হিসাব করার পর টোটাল লেন্থগুলো আমরা হিসাব করবো যে কত আসে টোটাল লেন্থ। দেখলাম যে আমাদের 300 রড লাগবে 6642। মানে আমি বললাম, একটু আগে বলছিলাম আমি যে আমাদের টোটাল লেন্থ বের করার পর কাজ হচ্ছে ইউনিট মাস দ্বারা গুণন করা। একটু আগে দেখছিলাম আমরা যে 300 রডের জন্য ইউনিট মাস হচ্ছে, মানে পার ফিটের জন্য ওয়েট হচ্ছে 0.376। তো 0.376কে টোটাল লেন্থ দ্বারা গুণন করলে আমাদের টোটাল 300 রড কত কেজি লাগবে, কত পাউন্ড লাগবে বেরো যাবে। সিমিলারলি 400 রড আমাদের লাগবে টোটাল 5982, এটার ইউনিট ওয়েট হচ্ছে 0.668। তো এটার সাথে যদি আমরা এই টোটাল লেন্থ গুণন করি তখন টোটাল 400টা রডের ওয়েট কত হবে সেটা বেরো যাবে। এই পরিমাণকে বললেই, যেমন যদি বলি এখন বাজারে গিয়েছে 400 রড আমার এত কেজি লাগবে, ওরা দিয়ে দিতে পারবে। আশা করি ক্লাসের এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন। কারো যদি কোনো প্রবলেম হয় তো আপনারা আমাদের লাইভ ক্লাসের মধ্যে কোশ্চেন করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবটুকু বুঝিয়ে দিতে। আর আপনারা বাসায় এই মেশিনের ওয়ালের উপর যে স্ল্যাব দেওয়া আছে ফিগারে, এটা বাসায় বসে প্র্যাকটিস করবেন। কোথাও কোনো সমস্যা হলে লাইভ ক্লাসের মধ্যে প্রশ্ন করবেন। আজকের ক্লাস এতটুকুই।